ও বুড়ি, তুমি কি বলতে চাচ্ছ? আমার দাদা আনরোম্যান্টিক ছিল? আমিনা খাতুন শেষের শব্দটুকু বুঝলেন না, জিজ্ঞেস করলেন, ইংরেজিতে কি কলি? আনরোম্যান্টিক? হেডে আবার কি? ও তো বুঝে তোমার কাজ নেই। আর আগে বলো, দাদা কখনো তোমাকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসে বলেছে? শায়লা এদের কথা শুনে হেসে লুটুপুটি খাচ্ছে। আমিনা খাতুন বেশ ভাব নিয়ে বললেন, গোলাপ ফুল? আর এমন কি ফুল? আমারে তো তোর দাদা ভালোবাসা কেওড়া ফুল দিত। সানায়া বুঝলো না, বলল, কি ফুল? আরে কেওড়া ফুল, সেইগুলা এখন পাওয়া যায় না সচরাচর, এই জন্যই তো তোরা এইগুলা দামি ফুল। সানায়া তাও বুঝলো না এই কেওড়ার ফুল আবার জিনিসটা কি। শায়লাকে জিজ্ঞেস করলো, এই আপু, এটা কি কোনো বিদেশি ফুল? শায়লা হেসে কুল পাচ্ছে না, কথার উত্তর আর কি দিবে। আরে সেরিনা, বিদেশি ফুল হইব কেন? এইগুলা হইল নদীর পাড়ের ফুল, কেওড়া ফুল। এই ফুল থেইক্কা পরে ফল হয় টক জাতীয়, গ্রামের মানুষ এইগুলা চেনে, তোরা চিনবি না। মেয়েদের ঘরে এমন হাসাহাসি শব্দে ছুটে এলেন শারমিন বেগম। হ্যাঁ রে, কি হয়েছে তোদের? এভাবে হাসছিস কেন? শায়লা হাসি থামিয়ে মাকে বলল, আম্মু, তোমার ছোট মেয়ে দাদিকে জিজ্ঞেস করছে দাদা দাদিকে কোনোদিন। এই আপু, সানায়া এক হাত দিয়ে বোনের মুখ চেপে ধরলো। মায়ের সামনে এগুলো বললে কড়া ধমক খেতে হবে। কি হলো, তুই ওর মুখ চেপে রাখছিস কেন? সানায়া বোনের মুখ থেকে হাত সরিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল। কিছু না আম্মু, এমনি হাসছিলাম আমরা। তুই এখনো রেডি হসনি কেন? ছেলেটা সেই কখন থেকে বসে আছে। হচ্ছি তো রেডি। সে তো দেখতেই পাচ্ছি। কত রেডি হয়েছো তুমি, তাড়াতাড়ি কর। আয় আয়, তাড়াতাড়ি রেডি হইয়া আয়, চল বৌমা। মানুষের জীবন বড় অদ্ভুত, তাই না? মানুষ একটা সময় প্রকৃতি নিয়মে ঠকে যায়, আবার পুনরায় প্রকৃতির নিয়মে কোনো এক নতুন অধ্যায়ে বাধা পড়ে যায়। আমি মানুষটা ভীষণ একরোখা টাইপের। ছোটোবেলা থেকে যে জিনিসটা চাইতাম জেদ করে হলেও সেই জিনিস আদায় করে নিতাম। আমার পরিবার থেকে শুরু করে আমার বন্ধু মহল সবাই বলতো, আরাফ, সব কিছুতে জেদ ভালো না, জেদ করে সব কিছু পাওয়া যায় না। বিশেষ করে আম্মা আমাকে বলতো, বাবা, জেদ করতে নেই, তোমার হওয়া জিনিসটা কেউ কখনো তোমার থেকে কেড়ে নিতে পারবে না। আর যে জিনিসটা তোমার নয়, তুমি হাজার চেষ্টা করেও সেই জিনিসটা কখনো তুমি পাবে না। ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না, নিজের জেদের কাছে অলওয়েজ অটল ছিলাম। ছোটবেলা থেকে ভীষণ দুষ্টু আর ঘাড়তেরা ছিলাম। যেটা বারণ করা হতো ওই জিনিসটাই বেশি করে করতাম। জীবনে আম্মাকে যে কত প্যারা দিয়েছি তা একমাত্র আম্মাই ভালো বলতে পারে। আমার আম্মার সঙ্গে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো, এখন সেটা একটু নড়ে চড়ে গিয়েছে। কিছু সময় থেমে আরাফ আবারও বলল, স্কুল লাইফ শেষ হলো, কলেজ জীবনে পা দিলাম। জীবনে তাণ্ডবের গতিতে আগমন ঘটল আরশির। সানায়া ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তার নাম আরশি। আরাফ একবার চাইলো সানায়ার দিকে, চোখ সরিয়ে নদীর স্রোতের দিকে স্থির রেখে বলল, না, বিষধর সাপ, আপনার দেওয়ার নামটা এখানে খাটে, আমাকে বলতে দিন, পুরোটা শেষ করি। জি। জীবনের প্রথম প্রেমের অনুভূতি কী তা বোধহয় আপনাকে নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়বে না। ওটা জীবনের আলাদা একটা অধ্যায়। মানুষটা ভুল হতে পারে, কিন্তু অনুভূতিগুলো তো ভুল নয়। আরাফের কণ্ঠ শীতল হলো, বলল, প্রেম মানে যে প্রিয় মানুষটাকে সারা জীবন আগলে রাখতে হয় সেটা বুঝেছিলাম। তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুকে একান্ত নিজের মনে করেছিলাম। এমন কোনো দিন ছিল না ওকে নিয়ে একসাথে পথ চলার স্বপ্ন না দেখেছি। ও জানতো কি না জানি না, ওর অসুস্থতায় ওর জন্য কষ্ট পেয়েছি। ওর আনন্দ ভরা মুখটা দেখার জন্য প্রতিনিয়ত অপেক্ষা করেছি। আমি আরাফ অনেকটা পরিবর্তন করেছিলাম শুধুমাত্র ওর জন্য। আমি হাজার চাইলে ওর সামনে কখনো নিজের জেদ দেখাতে পারতাম না। ওর মুখটা দেখলে আমার সব কিছু গুলিয়ে যেত। শুধু মনে হতো আমি পৃথিবীতে একটা মানুষের কাছে দুর্বল, যাকে আমি ভালোবেসেছিলাম। দিন যায়, মাস যায়, বছর পার হলো, একে অপরকে আরও বুঝতে শিখলাম। নিজেদের একসঙ্গে থাকার পরিকল্পনা সুযোগ পেলেই করতাম। কতগুলো দিনে কখনো একটাবারের জন্যেও আমার মনে হয়নি এই পরিকল্পনা বৃথা। এই মেয়েটা আমাকে ছেড়ে যাবে, কখনো মনে হয়নি, কখনো না। আরাফ এক নাগাড়ে কথাগুলো বলল। সানায়া তার দিকেই তাকিয়ে তাকে দেখছিল। এই মানুষটার মাঝে ও লুকোনো কত কষ্ট আছে, অথচ কখনো কাউকে কিচ্ছু টের পেতে দেয়নি। শক্ত খোলসের আবরণে থাকা একটা মানুষ উনি। পুরুষ মানুষও তাহলে ভালোবাসতে জানে। আরাফ আবারও বলতে শুরু করলো, জীবনের রঙিন দিনগুলো সারা জীবন থাকে না, একটা সময় সব কিছুর বিচ্ছেদ ঘটে, শুধু থেকে যায় তার স্মৃতিগুলো। আচ্ছা, একটা মানুষ যখন জীবন থেকে চলে যায় তাহলে যাওয়ার সময় তার স্মৃতিগুলো কেন নিয়ে যায় না, বলতে পারেন? ওটা নেয়ার ক্ষমতা কারণ নেই, স্মৃতি আজীবন থেকে যায়। জানেন, যেদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল সেদিন অসহায়ের মতো তাকে বলেছিলাম,
একটু চেষ্টা করে কি থেকে যাওয়া সম্ভব নয়? জীবনে ওই প্রথমবার কাউকে নত হয়ে অনুরোধ করেছিলাম, বিনিময়ে আমি তাকে পাইনি। নিজের মনকে বুঝিয়েছিলাম হয়তো ও পরিবারের সাথে পেরে উঠছে না। ও তো চেষ্টা করেছে, পরিস্থিতি ওকে সুযোগ করে দিচ্ছে না। এখানে ও আমি ভুল, যে মানুষটাকে একটা সময় নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছিলাম, তার চলে যাওয়ার পরও তাকে বুঝতে চেয়েছি। তার সম্পর্কে খারাপ কোনো চিন্তা আমার মাথায় আসেনি। বুঝতে পারিনি সে আমাকে ঠকিয়েছে, অপশন হিসাবে রেখেছে, কখনো বুঝিনি। ওর বিয়ের ঠিক 3 দিন পর আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে ঢোকার সাহস আমি দেখাইনি। যদি তার কোনো সমস্যা হয়, ওদের বাড়ির পাশে ওর খুব কাছের একটা ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা হয়। বিস্তারিত সেই বলেছিল আমাকে। কি বলেছিল? ও কখনোই আমার কথা ওর পরিবারে জানায়নি। ওকে দেখতে আসা ছেলে ইউরোপ থাকে ফ্যামিলি সহ, আর আমি তো তখন বেকার। সামান্য চায়ের দোকান থেকে 1 কাপ চা খাওয়ার টাকা ও বাবার থেকে নিতাম। আর সেখানে সে ছেলে ইউরোপ বাসিন্দা, লাখ লাখ টাকা, বাড়ি গাড়ি। সেখানে কি আর আমার মতো আরাফের তুলনা চলে? আপনার কি মনে হয় আর সে চেষ্টা করলে থেকে যেতে পারতো? থেকে যেতে পারতো কিনা তা সঠিক জানি না, কিন্তু ন্যূনতম চেষ্টাটুকু সে করেনি। আমি নিজের চোখে দেখেছি তার হাসি। আমাকে হারানোর শোক তার মধ্যে ছিটে ফোটাও ছিল না। মানুষকে সত্যিকারের ভালোবাসলে কি তাকে কখনো একা ফেলে রাখা যায়? কখনো যায় না। আজও কি তাকে ভালোবাসেন? আরাফ হাসলো, দুহাত বুকে বেঁধে দাঁড়িয়ে বলল, নদীর পানির যে স্রোতটা একবার নদীর বুক থেকে চলে যায়, সেই পানির স্রোতটা কি আর ফিরে আসে? কখনো আসে না। সময় তাকে সেই সুযোগ আর কখনো করে দেয় না। হ্যাঁ, সেই মেয়েটিকে আমি ভালোবাসতাম, ভালোবেসেছিলাম, কিন্তু ভালোবাসি শব্দ এখন সেখানে বেমানান। একটা কথা কি জানেন, জীবনে বেঈমান বিশ্বাসঘাতককে নেক্সট সুযোগ দিতে হয় না, এদের থেকে দূরত্ব রেখে চলতে হয়। খারাপ লাগে কোথায় জানেন? জীবনে যে মানুষটাকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছি, সেই মানুষটা আমাকে ঠকিয়ে চলে গেছে। মাঝে মধ্যে নিজেকে নিজেই প্রশ্ন করি, আর কতটুকু বিশ্বাস আর ভালোবাসলে প্রিয় মানুষটিকে সারা জীবনের জন্য পাওয়া যায়। এখন আম্মার কথাটা খুব বিশ্বাস করি, ভাগ্যে যতটুকু থাকবে ততটুকুই একটা মানুষ পাবে, এর বাইরে এক চুল পরিমাণ জিনিস তার হবে না। আফসোস তো আপনি করবেন না, আফসোস করবে সে যে আপনার মতো একজন মানুষকে পেয়েও হারিয়ে ফেলেছে। জীবনের সঠিক মানুষ চিনতে সে ভুল করেছে। হয়তো সে আপনার থেকেও বেশি কষ্ট পায়। পেয়ে হারিয়ে ফেলার বেদনাটা হয়তো তাকেও কষ্ট দেয়। জানি না সঠিক। ঘৃণা করেন তাকে? না, তবে যখন তার ছলনার দৃশ্যগুলোর কথা মনে পড়ে ভীষণ রাগ হয় তার উপর, সাময়িক সময়ের জন্য। তারপর নিজেকে সান্ত্বনা দেই, নসিবে নেই সে আমার। কখনো অভিশাপ তাকে দেইনি, তবুও প্রকৃতি তাকে ছাড়েনি। আমার থেকে দ্বিগুণ কষ্ট সে পেয়েছে এবং এখনও পাচ্ছে। মানুষের জীবনের নিয়মেই বোধ হয় এটা। আমরা কোনো কিছু হারিয়ে ফেলে পরে সেটা নিয়ে আফসোস করি, থাকতে কদর করি না। আচ্ছা, একটা কথা, আমাকে ফিরিয়ে নিয়ে এলেন কেন? আমি তো চলেই গিয়েছিলাম, ফিরিয়ে নিয়ে এলেন কেন? আরাফ তাকালো সানায়ার দিকে, বলল, সারা জীবন থাকার জন্য। সানায়া বুঝলো না। মানে? সহজ করে বলি, জীবনকে আরেকটা সুযোগ দিতে চাই, নতুন করে বিশ্বাসের ভিত্তি করতে চাই, আজীবন একসঙ্গে থাকার প্রতিশ্রুতি পেতে চাই, হাজবেন্ড হবার আগে তার খুব ভালো বন্ধু হতে চাই, আরেকবার এবং জীবনের শেষবারের মতো কারো পবিত্র মায়ায় আসক্ত হতে চাই, মৃত্যু তার পায়ের সঙ্গে পা মিলিয়ে দুর্গম পথ পাড়ি দিতে চাই। আচ্ছা, আমার এতগুলো চাওয়া একসঙ্গে পূরণ করতে পারবেন তো? আরাফের কথাগুলো শুনে বরফের ন্যায় জমে গেল মেয়েটা। আসলে এই কথাগুলো কি আরাফ নিজে বলছে? বিশ্বাস করতে চেয়েও মনে হচ্ছে সে কোনো কল্পনার জগতে বিচরণ করছে। কল্পনার জগতে সে এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করছে। সানায়া চুপচাপ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে আরাফ বলল, আপনি পারবেন তো পূরণ করতে? আমার চাওয়াগুলো কি কোনোভাবে একটু বেশি হয়ে গেল? সানায়া নিজের হুঁশ ফিরে এলো। হালকা মৃদু বাতাস সে মেয়েটা ঘামছে, নিজেকে কেমন নার্ভাস লাগছে। পানি হবে? আমি একটু পানি খাবো। আরাফ তার দিকে চেয়ে একবার হাসলো, গাড়ির পেছনের সিট থেকে পানির বোতল এনে এগিয়ে দিল। নিন আপনার পানি। সানায়া পানি শেষ করতে আরাফ বলল, আর কিছু খাবেন? চা, কফি? সানায়া মাথা দোলালো। না। আরাফ পানির বোতল সানায়ার হাত থেকে নিয়ে খেতে খেতে বলল, আমি কিন্তু আমার উত্তর পেলাম না, কখন পাবো? আপনি শিওর আপনি বলছেন এই কথাগুলো? আরাফ নিজের আশেপাশে তাকিয়ে দেখে বলল, কই, এখানে তো আমি আর আপনি ছাড়া আর কেউ নেই। তাহলে শিওর কথাগুলো আমিই বলেছি। কেন আপনার বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনাকে কেন সেই ভূতে ধরছে না যে ভূতে আমাকে ধরেছে? আমাকেও তো ভূতে ধরেছে আপনার আগে, কিন্তু এত সহজে আপনাকে কিভাবে ধরা দিই বলুন তো? কিছুদিন ঘোল খান, তারপর না হয়। কি হলো, কথা বলছেন না কেন?
আচ্ছা, আমরা এখানে আর কত সময় থাকবো? বাড়িতে ফিরবো না? বাড়িতে ফিরতে চান, কিন্তু আমি তো আমার উত্তর পেলাম না। সময় লাগবে ভেবে বলি। ভাবতে হবে। জি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি ভেবে জানাবেন, বেশি সময় নেবেন না। দেখা গেল বয়স হয়ে যাবে, চুল পাক ধরবে, অথচ আমার উত্তর জানা হবে না। সানায়া হাসলো, বলল, না না না, অত সময় নিব না। চলুন। সানায়া গাড়িতে উঠে বসতেই আরাফ বলল। আচ্ছা, জাস্ট 5 মিনিট একটু অপেক্ষা করুন, আমি আসছি। আরাফ কিছুটা আড়ালে এসে দাঁড়িয়ে ফোন কল রিসিভ করলো। শোভন শায়লা দুজনে একসঙ্গে হোয়াটসঅ্যাপে গ্রুপ কল দিয়েছে। কি অবস্থা আরাফ তোমাদের? শায়না কি নরম হয়েছে? আরাফ আড়াল থেকে চাইলো সানায়ের দিকে। রাস্তার পাশে কৃত্রিম আলোয় আবছা মুখটা একবার দেখলো। আমাদের একটু তোমরা সময় দাও, একটা সম্পর্কের ভিত্তি কখনো একদিনে হয় না। ওপাশ থেকে দুজনে একসঙ্গে বলল, বেস্ট অফ লাক। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আগমন জানাচ্ছে আর একটা নতুন দিনের সূচনার। গতকাল রাতে সানায়া আর আরাফ ফিরেছে বাড়িতে। প্রায় সপ্তাহখানিক পর মেয়েটি ফিরে এলো। এই নিয়ে সকলের মধ্যে খুশি খুশি ভাবটা ছিল। সবার থেকে বেশি খুশি প্রকাশ করেছে ছোঁয়া। এতদিন পর সে তার ছোট মাকে পেয়ে মহা খুশি। মাহফুজা খান পেয়েছে স্বস্তি। অনেক বড় একটা বোঝা নেমে গেল মনের ওপর থেকে। তার বাড়ির বউ বাড়িতে ফিরে এসছে। আজ শুক্রবার, আজ সকলে একসঙ্গে বাড়িতেই থাকবে। তার সাথে আরো একটা খুশির সংবাদ হলো, আজ মামুন খান এবং শাহেদ খান দেশে ফিরছে। শাহেদ খানের চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন তারা দুই ভাই। আজ ফিরছে সকাল 7:45। আরাফ এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু বিয়ের পর এই লোকটাকে সানায়া কখনো এত বেলা অবধি ঘুমোতেও দেখেনি। কি ব্যাপার, উনি এত ঘুমোচ্ছেন কেন? সানায়া ছোটবেলা থেকে একটা গুরুতর দোষ আছে। তার সামনে ঘুমিয়ে থাকা মানুষ একদমই দেখতে পারে না। যেভাবে হোক তাকে খুঁচিয়ে ওঠাতেই হবে। কিভাবে ওঠানো যায় ভেবে চিনতে ফোনে ফুল সাউন্ড দিয়ে ইংলিশ গান বাজিয়ে দিল। ফোনটা আস্তে করে আরাফের বালিশের কাছে রাখলো। আরাফ ছোট্ট করে বলল, আমি ঘুম নই, জেগে আছি, নতুন করে জাগাতে হবে না। সানায়া ভেবেচাকা খেয়ে গেল। ফোন সরিয়ে নিয়ে সাউন্ড অফ করলো। আরাফ চোখ মেলে তাকিয়ে বলল, এইসব গান শুনেন আপনি? কোথায় একটু ভালো গান শুনবেন তা নয়, কী সব ইংলিশ গান শুনেন ইংরেজদের মতো। ভাই আমরা বাঙালি, বাংলা গান শুনবেন বেশি বেশি। আপনি জেগে আছেন, তাহলে উঠছেন না কেন? এভাবে শুয়ে আছেন কেন? আজকে উটের মতো ভূত হয়ে থাকা ব্যায়ামগুলো করবেন না? আরাফ হাসলো, বলল, ওটাকে বুক ডাউন দেয়া বলে ম্যাডাম। বাচ্চাদের মতো অভ্যাস পরিবর্তন করুন। সে যাই বলুক, আপনি উঠছেন না কেন? আজকে ছুটির দিন, সপ্তাহে এই একদিন আমি বিছানার সঙ্গে লেগে থাকি। সব নিয়মকানুন কাজ থেকে সপ্তাহে এই একটা দিন আমি ছুটিতে কাটাই, রেগুলার রুটিনের বিপরীতে চলি। আচ্ছা শাইলা, আমাদের কি উচিত নয় আমাদের বিষয়টা ফ্যামিলিতে জানানোর? তুমি এটা নিয়ে টেনশন করছো? হ্যাঁ, এটাই তো এখন আমাদের চিন্তার কারণ। তোমার থেকে আমার টেনশনটা আরো ভয়াবহ। কেন? তুমি বুঝতে পারছো, শায়না যখন তোমার আর আমার ব্যাপারে জানবে, মেয়েটা না জানি কতটা রাগ করে। সবার আগে আমাকেই বলবে আমি কেন তাকে জানাইনি, কেন তার থেকে সবকিছু লুকিয়ে রেখেছি। বড্ড অভিমান করবে আমার ওপর। বলবে তোকে নিজের সিক্রেট সবকিছু শেয়ার করি, আর তুই তোর জীবনের এত বড় একটা বিষয় আমার থেকে লুকিয়ে গেলি। কি বলবো তখন আমি? ও কি খুব জেদি? না, অভিমান বেশি। তাহলে তো বলবো তুমি ওকে বিষয়টা না জানিয়ে চরম ভুল করছো। তুমিও এই কথা বলছো? শাইলার জায়গায় আমি হলেও সেম কাজটাই করতাম, রাগ করতাম। সে তোমাকে বিশ্বাস করে বন্ধুর মতো সব কিছু বলে, আর তুমি তাকে এতটুকু বলতে পারোনি। বলতে তো চেয়েছিলাম, তার মধ্যে থেকে ওর বিয়ে হলো। নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল মেয়েটা। তখন কি বলার মতো পরিস্থিতি ছিল? কিভাবে বলতাম তখন? আচ্ছা চিন্তা করো না, এখন তো মোটামুটি সব কিছু ভালো যাচ্ছে। ওকে সময় করে বিষয়টা ক্লিয়ার করে বলো। আরাফের থেকে কিছু জানতে পারলে মেয়েটা বেশি কষ্ট পাবে। ভাববে তার বোনের বিষয়ে বোন তাকে কিছু বলেনি, অথচ একমাত্র সে, তাছাড়া আরাফও বিষয়টা জানে। আচ্ছা, ও কি বেশি রাগ করবে? শোভন হাসলো, বলল, বোনের উপর বোন রাগ করে কত সময় থাকবে বলো? রাগ করবে, তোমাকে অভিমান করে দুটি কথা বেশি শোনাবে। তাতে কি, তুমি তো বড় বোন, এতটুক সামলে উঠতে পারবে না? ছোট ভাই বোনগুলো একটু বেশি রাগী হয়, সামলে নিও। আর তুমি না পারলে আমি তো আছি, একমাত্র দুলাভাই বলে কথা। ঠিক আছে, আমি না পারলে বলবো, আমাকে বকিস না, সব দোষ তোর। সন্ধ্যা চা নাস্তার আসর জমিয়েছে খান পরিবারের সদস্যরা।
বিকেলে ফিরেছে মামুন খান এবং শাহিদ খান। বাড়ির ছোটরা তাদের ঘিরে ধরেছে, গল্প শুনছে এতগুলো দিনের। সানায়া চায়ের খালি কাপগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতেই অথই বলল, আচ্ছা ভাইয়া কোথায়? চা খেতে যে নিচে এলো না, তুমি কি ভাইয়ার চা রুমে দিয়েছো? না তো, আর উনি তো বাড়িতে নেই, দুপুরের পরেই তো বেরিয়েছে।